দেখো, তড়িৎটা আবিষ্কার হয়েছে বহু পূর্বে, 600 খ্রিস্টপূর্বাব্দে থ্যালস পাইন গাছের আঠা, যাকে বলা হয় অ্যাম্বার, ওই অ্যাম্বারকে পশমের কাপড় দিয়ে ঘষেছিলেন। কোনোভাবে ঘষবো বলেই ঘষেননি, কোনোভাবে হয়তো ঘর্ষণ হয়েছিল। হওয়ার পর তিনি দেখলেন ওই পাইন গাছের আঠা বা অ্যাম্বার যাকে বলা হচ্ছে, সেটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারছে। অর্থাৎ পশমের কাপড় দিয়ে ঘর্ষণের ফলে অ্যাম্বারের কাগজের টুকরোকে আকর্ষণ করার মতো একটা শক্তি জন্মাচ্ছে। এই শক্তিটাকেই বলা হয়েছিল ইলেকট্রিসিটি। এই শক্তিটাকেই বলা হয়েছিল ইলেকট্রিসিটি। এটা তারপর দেখা গেল শুকনো চুল যখন সেলুলয়েডের চিরুনি দিয়ে আঁচড়ানো হয়, আঁচড়ানোর পরে চিরুনিটাও ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। এটা তোমরা দেখে থাকবে। আরও বলছি, সবে শীত পেরিয়েছে, এখনো হয়তো অনেকেরই শীতের ড্রেস আলমারিতে প্রবেশ করানো হয়নি। তুমি একবার পরার পর তুমি যখন খুলবে, দেখবে যে হাতের লোমগুলো ওইটার দ্বারা খাড়া হয়ে যাচ্ছে, আকর্ষিত হচ্ছে। তাহলে এই সমস্ত ঘটনা থেকে প্রমাণিত হয় পশমের কাপড় দিয়ে তোমার স্কিনকে, কখনো চিরুনিকে, কখনো অ্যাম্বারকে ঘর্ষণের ফলে ওই সমস্ত বস্তুর মধ্যে আকর্ষণ করার মতো একটা শক্তি জন্মাচ্ছে। এই শক্তিটাকেই বলা হয় ইলেকট্রিসিটি। তা এখন যে কারণে আকর্ষণ করার মতো শক্তি জন্মাচ্ছে, সেই কারণটাকেই বলা হয় তড়িতাধান বা ইলেকট্রিক চার্জ। এই তড়িতাধানকে দুই শ্রেণীতে ভাগ করা। দেয়ার আর টু টাইপস অফ ইলেকট্রিক চার্জেস। ওয়ান ইজ পজিটিভ চার্জ অ্যান্ড দি আদার ইজ নেগেটিভ চার্জ। তা এখন পরবর্তীকালে দেখা গেছে যে এক একটা বস্তুকে এক এক রকম অপর একটা বস্তু দিয়ে ঘর্ষণ করলে তাদের মধ্যে কোনটায় পজিটিভ চার্জ কোনটায় নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, সেটা বস্তুগুলোর প্রকৃতির উপর নির্ভর করছে। অ্যাম্বারকে পশমের কাপড় দিয়ে ঘষলে অ্যাম্বারের মধ্যে যে চার্জ সৃষ্টি হবে, তোমার স্কিনকে পশমের কাপড় দিয়ে ঘষলে সেই স্কিনের উপর সেই চার্জ সৃষ্টি নাও হতে পারে। আবার কাঁচদণ্ডকে পশমের কাপড় দিয়ে ঘষলে সেই চার্জ সৃষ্টি নাও হতে পারে। সুতরাং এটা নির্ভর করে, ভেতরের তত্ত্ব দেখলে নির্ভর করে, ইলেকট্রন তত্ত্ব থেকে দেখলে দেখা যায় যে দুটো বস্তুর মধ্যে, যার মধ্যে ইলেকট্রনটা লুজলি বাউন্ড, আলগাভাবে লাগানো আছে, সে তার মধ্যে তোমার পজিটিভ চার্জ সৃষ্টি হয়। কেন? সেখান থেকে ইলেকট্রন কিছু বেরিয়ে যেটা দিয়ে ঘষছো তাতে প্রবেশ করে। সুতরাং যার উপর ঘর্ষণ করছো তাতে নেগেটিভ চার্জ, আর যে বস্তুটায় ঘষছো, বললাম যার উপর ঘর্ষণ করছো তাতে পজিটিভ চার্জ, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়া মানে পজিটিভ। আর যে বস্তুর দ্বারা ঘষছো তাতে তোমার নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। সেই কারণে বলা হয় ঘর্ষণের ফলে উভয় বস্তুতে সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় তড়িতাধান সৃষ্টি হয়। এটার একটা পরীক্ষা আছে।
যে দেখাও যে ঘর্ষণের ফলে উভয় বস্তুতে সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় তড়িতাদান সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে এটা ইলেকট্রন তত্ত্ব থেকে। তাহলে এখন দুটো সমতড়িতাদান দেখা গেছে যে একই জাতীয় তড়িতাদান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় তড়িতাদান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এই আকর্ষণ বা বিকর্ষণের একটা ফোর্স, তো তাহলে এই ফোর্সটা কত হবে সেই মর্মে একটা সূত্র আছে, তাকে বলা হয় কুলম্বের সূত্র। ফ্রান্সিস্ট ফিজিসিস্ট অগস্টিন দা কুলম্ব এই সূত্রটা দিয়েছেন। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ল। তাহলে কুলম্বের সূত্রে কি বলা আছে? বলা আছে যে দুটো বিন্দু তড়িতাদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং ইহাদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ধরো দুটো তড়িতাদান, এখানে একটা Q1 তড়িতাদান, এখানে একটা Q2 তড়িতাদান, আর দূরত্বে রাখা আছে। তাহলে কুলম্বের সূত্র কি বলা হয়? বলছে যে দুটো তড়িতাদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ A প্রপোর্শনাল টু Q1 Q2 এবং ইহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ A প্রপোর্শনাল টু হয় 1/r²। কি বলো? এই দুটোকে, আচ্ছা এইখানে শেষ না, এবং যেহেতু ফোর্স একটা ভেক্টর আছে, এটা দেবে এরপর বইতে হয়তো নেই, দেখবে এই বল আধানদ্বয়ের কেন্দ্র সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করে। ডিরেকশন অফ দি ফোর্স এটা তোমাকে দিতে হবে। এই বল আধানদ্বয়ের কেন্দ্র সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করে। বুঝতে পারলে না? সুতরাং এই দুটো সূত্রকে জয়েন করলে পাবে A প্রপোর্শনাল টু Q1 Q2/r², A প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এই ধরনের সূত্র আগে দেখেছো? কোথায় দেখেছো? নিউটনস গ্র্যাভিটেশনাল ল সেখানে ছিল। আমি লিখে দিচ্ছি সেখানে A প্রপোর্শনাল টু m1 m2/r²। তফাৎ শুধু এখানে কিউতে আর এমে। তাহলে এখানে তফাৎ আরও আছে। আচ্ছা তার আগে বলি, দুটোতেই দেখো ফোর্সটা আর এর বর্গের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন দি টু চার্জেস। এই কারণে এই ধরনের ফোর্স সূত্রকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল বা ব্যস্তানুপাতিক বর্গ সূত্র। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটো ভরের বস্তু একে অপরকে আকর্ষণ করে, তাহলে সেই আকর্ষণ বলের মানটা কত হবে সেটা ভরের ওপর ভরের গুণফলের সমানুপাতিক, এই অনুযায়ী সূত্রটা আছে। এখানে কুলম্বের সূত্র, সেখানে তড়িতাদানের গুণফলের সমানুপাতিক। আরও তফাৎ আছে। তফাৎ কি? মহাকর্ষ বল শুধু আকর্ষণ জাতীয় বল, কিন্তু তোমার স্থির তড়িৎজনিত বল আকর্ষণ বিকর্ষণ দুরকমই হতে পারে। কি বলো? মহাকর্ষ বল আকর্ষণ জাতীয় বল, আর স্থির তড়িৎজনিত বল আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। এরপর নিউটনস মহাকর্ষ লয়ে এইটা ছিল, গ্র্যাভিটেশনাল লয়ে এটা ছিল F = G m1 m2/r², আর এখানে আছে Q1 Q2/kr²। তফাৎ কি? এটা হচ্ছে মাধ্যম নিরপেক্ষ, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা মাধ্যমের উপর নির্ভরশীল। অর্থাৎ দুটো বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল বায়ু মাধ্যমে রাখলেও যা হবে, জলের মধ্যে ওই দুটো বস্তুকে ওই একই দূরত্বে রাখো আকর্ষণ বল তাই হবে। শূন্য মাধ্যমে রাখো তাহলেও তাই হবে।
কিন্তু স্থির তড়িৎজনিত বল সেটা হবে না। বায়ুতে যা হবে তোমার জলের মধ্যে রাখলে অন্য হয়ে যাবে। অর্থাৎ এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট। বুঝতে পারলে না? তাহলে কে, এই ধ্রুবকটার একটা নাম আছে, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ফর ইয়ার কে ইকুয়াল টু 1, বায়ু মাধ্যমেতে কে এর মানটাকে 1 ধরা হয়। তাহলে মনে রাখবে, যখনই একটা এরকম ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক 1 করা হয়, তখনই একটা একক ডেফিনেশন বেরিয়ে আসে, একক ভৌত রাশি। স্মরণ করে দেখো, নিউটন সেকেন্ড ল ছিল এফ প্রপোর্শনাল টু এম এ, তারপর লেখা হয়েছিল এফ ইকুয়াল টু কে এম এ। কেটাকে যখনই 1 বলা হলো, একক বলের ডেফিনেশন বেরিয়ে এলো। তাহলে এখানেও এই কে কে 1 করা হলে একক তড়িতাধানের ডেফিনেশন বেরিয়ে আসবে। তাহলে একক তড়িতাধান কাকে বলবে? দেখো, ইফ Q1 equal to Q2 equal to Q R equal to 1 and F equal to 1, then in R বাড়িতে কি পাবে? 1 equal to Q1 এর জায়গায় Q, Q2 এর জায়গায় Q, K এর জায়গায় 1, R এর জায়গায় 1 স্কোয়ার, এটা Q হবে না? তাহলে পাওয়া যাচ্ছে Q স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে একক তড়িতাধান কাকে বলবে? এই পুরো কথাকে একটা সেন্টেন্সে বললে একক আধান বেরিয়ে আসবে। তাহলে সেন্টেন্সে বলা মানে, প্রথমেই তোমায় বায়ু মাধ্যমে বলে নিচ্ছি, কে ইকুয়াল টু 1 এর নেটা মিটে যাবে। বায়ু মাধ্যমে দুটো সমপরিমাণ এবং সমজাতীয় তড়িতাধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে যদি একে অপরকে 1 ডাইন বলে বিকর্ষণ করে, তাহলে ওই আধানগুলোর প্রত্যেককে বলা হবে একক আধান বা 1 ইএসইউ তড়িতাধান। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সেই জন্য সব সেন্টিমিটার ডাইন বললাম। তাহলে কি দাঁড়ালো? যে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমেই বলবে, বায়ু মাধ্যমে সমপরিমাণ এবং সমজাতীয় দুটো তড়িতাধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে যদি একে অপরকে 1 ডাইন বলে বিকর্ষণ করে, তাহলে ওই আধানগুলোর প্রত্যেককে বলা হবে একক আধান। সমজাতীয় বলেছি বলে বিকর্ষণ কথাটা ব্যবহার করা হলো। মনে রাখবে, ফোর্সের ক্ষেত্রে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণকে অধিকতর স্ট্যান্ডার্ড ধরা হয়। বুঝতে পারলে না? তাহলে এরপর এটাকে আরো বলছি, এখানে এই যে ধ্রুবক বা এই ধ্রুবক মিডিয়াম ডিপেন্ডেন্ট একটা, আর কি ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে সিজিএস আর এসআই। সিজিএস এর ক্ষেত্রে জি ছিল দেখো 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। এসআই ছিল কি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। ওখানে 8, এখানে 11, দেখো চেঞ্জ হয়ে গেল। এখানেও তাই। এখানে কি হবে না, এ ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 R স্কোয়ার। এইখানে ধ্রুবকটা এসে যায় এসআই পদ্ধতিতে 4 পাই ইপসাইলন 0। এখানে ইপসাইলন 0 হলো মাধ্যমের ভেদ্যতা, এবং ফর ইয়ার 1/4 পাই ইপসাইলন 0 মান হয় 9 ইন্টু 10⁻⁹। বুঝতে পারলে না? এককটা কি হবে? এটা এখানে চলে গেলে এফটা নিচে নেমে যাবে। কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এই তড়িতের এইগুলি অসুবিধা করে, এর এককগুলো বা মাত্রাগুলো বড় বড়। তাহলে ওর মাত্রা তাহলে কি দাঁড়াবে? তাহলে এই মাত্রাগুলোকে গুণ ভাগ করতে হবে। কুলম্বের মাত্রা কি?
মনে রাখবে এই ফর্মুলাটা I ইকুয়াল টু কিউ বাই টি, ক্লাস 8-এ দেখো ছিল। তড়িৎ প্রবাহ মাত্রা কি? তড়িতাদান প্রবাহের হার। কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম। কারেন্ট হচ্ছে তোমার একটা মৌলিক একক, অলরেডি পড়েছো। তাহলে এর মাত্রাকে আই দিয়ে লেখা হয়, কোনো কোনো বই এও লেখে, আইটাই বেশি চলে। সুতরাং তড়িতাদান কিউর মাত্রা কি হবে? আইটি। আইটি তাহলে এখানে তাহলে মাত্রা বসালে কি দাঁড়াবে? এর মাত্রা হবে আই স্কোয়ার টি স্কোয়ার বাই নিউটনের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, মিটার স্কোয়ারের মাত্রা হবে এল স্কোয়ার। হবে না? হবে না? তাহলে এটা দাঁড়াবে এম টু দি পাওয়ার মাইনাস 1, এল টু দি পাওয়ার মাইনাস 3, টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। এমএলটি গুলো আগে লিখবে, কারণ এগুলোই আমরা বেশি পড়েছি মৌলিক একক হিসাবে। তারপর আই এখন নতুন এলো, সেই আই স্কোয়ারটা পড়ে দেবে। যদিও তুমি যদি এটা আগে দাও অসুবিধা কিছু নেই, সেটাও ঠিক। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এই হলো তোমার ইপসাইলন জিরোর মাত্রা। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এটা 1/4 পাই ইপসাইলন জিরোর মাত্রা। তাহলে শুধু ইপসাইলন জিরোর মাত্রা কি হবে? এর অনন্যক টু দা পাওয়ার মাইনাস 1। আবার ভুল। তার মানে কি দাঁড়াবে? এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 4 আই টু দি পাওয়ার মাইনাস। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ, কি সব হচ্ছে? ভুল ভালো হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখান থেকে পাবে 1/4 পাই নিউ, ঠিকই ছিল। দেখো দাঁড়াও, 1/4 পাই ইপসাইলন জিরোর মান, এটা আমার এককটা ভুল হয়েছে। 1/4 পাই ইপসাইলন জিরো কি হবে? এ পাওয়ার স্কয়ার বাই কিউ1 কিউ2, তাই না? 1 করছি তো, তাহলে এ পাওয়ার স্কয়ার মানে কি? নিউটন মিটার স্কোয়ার বাই পার কুলম স্কোয়ার। তাহলে এটা ঠিকই ছিল মাত্রাটা, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। মুছে দি, দাঁড়া, গোলমাল হচ্ছে, মাত্রাটা এবার করে দিচ্ছি। তাহলে নিউটনের মাত্রা, তাহলে তোমার ইপসাইলন জিরোর তাহলে একক কি হবে? ইপসাইলন জিরোর একক হবে তোমার কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। এটা হবে না? হবে না? এইটা এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে। তাহলে কুলম স্কোয়ার মানে আই স্কোয়ার টি স্কোয়ার বাই এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 এল স্কোয়ার। তার মানে এম টু দি পাওয়ার মাইনাস 1, এল টু দি পাওয়ার মাইনাস 3, টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। এই হচ্ছে তোমার ইপসাইলন জিরোর মাত্রা। তাহলে তোমার এই সিজিএস পদ্ধতিতে যেমন তড়িতাদানের ডেফিনেশন বললাম 1 ইএসইউ, এসআই পদ্ধতিতে তড়িতাদানের একক হচ্ছে কুলম। 1 কুলম তড়িতাদান কাকে বলে? মনে রাখবে, ইলেকট্রিসিটিতে সিজিএসটা তোমার বইতে শুধু ইএসইউ, 1 ইএসইউ তড়িতাদান বলতে কি বোঝায় ওইটুকু পড়ে সব শেষ হয়ে গেল। ইলেকট্রিসিটিতে সিজিএস এককের কোনো মূল্য নেই, কোনো ব্যবহার নেই, সব এসআই, সব জায়গায় এসআই। সুতরাং ওইটুকু পড়ার পর সিজিএস পদ্ধতিকে আমরা আপাতত বিদায় জানাবো। শুরু হবে এসআই। এসআই একক কি? কুলম। তাহলে 1 কুলম তড়িতাদান বলতে কি বোঝায়? ওইভাবেই করতে হবে। দেখো 1 কুলম তড়িতাদান, মানে দেখো এখান থেকে এই লাইনটার পরে এটা লিখছি যে Q1 এর জায়গায় Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q আমরা বলেছিলাম না? বলিনি? R ইকুয়াল টু 1 মিটার, এসআই সোজা কথা। আর এ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হলে, আগে 1 বলেছিলাম কিন্তু এখন এই মানটাই হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এই পোর্শনটা 1/4 পাই ইপসাইলন জিরো। তাহলে দুদিকে কাটতে গেলে এখানে 9 করতে হবে। তাহলে কি দাঁড়াবে? দেন এফ এর জায়গা হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন জিরোর জায়গা হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর জায়গায় Q, Q2 এর জায়গায় Q, আর স্কোয়ারের জায়গায় 1 স্কোয়ার। হবে না? হবে না? কেটে কুটে কত হবে? বাদিকটা 1 হয়ে যাবে। সুতরাং Q স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। সুতরাং 1 কুলম তড়িতাদান কাকে বলবে?
এই কথাকে একটা সেন্টেন্সে বলতে হবে এখানে। তাহলে প্রথমেই তোমার বায়ু মাধ্যমে কথা বলা আছে, এটা তোমার 1/4πε09 এটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে বায়ু মাধ্যমে বলতে হবে। তাহলে বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ এবং সমজাতীয় তড়িতাধান পরস্পরকে 1 মিটার ব্যবধানে রাখলে যদি একে অপরকে 9 × 10⁹ নিউটন বলে বিকর্ষণ করে, তাহলে ওই আধানগুলোর প্রত্যেককে বলা হবে 1 কুলম্ব তড়িতাধান। কি দাঁড়ালো? বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ এবং সমজাতীয় তড়িতাধান 1 মিটার দূরত্বে অবস্থিত থেকে যদি একে অপরকে 9 × 10⁹ নিউটন বলে বিকর্ষণ করে, তাহলে ওই আধানগুলোর প্রত্যেককে বলা হবে 1 কুলম্ব তড়িতাধান। তাহলে ভেবে দেখো 1 কুলম্ব তড়িতাধান কত, 9 × 10⁹ নিউটন ফোর্সটা কত। ভেবে দেখো যে যদি অভিকর্ষ ত্বরণের মান 10 হয়, কোনো বস্তুর ওজন হবে mg, m × 10। এইটা যদি ফোর্স হয় তাহলে ভর কত হবে? জি দিয়ে ভাগ হবে। জি কে আমি বললাম যদি 10 ধরা, তাহলে কত দাঁড়াবে? 9 × 10⁸, অর্থাৎ 9 × 10⁸ মানে কি 90 কোটি কেজি। 90 কোটি কেজি ভরকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, দুটো 1 কুলম্ব তড়িতাধান একে অপরকে সেই বল দ্বারা বিকর্ষণ করবে। কি ট্রিমেন্ডাস ফোর্স দেখো! 90 কোটি কেজি ভর, তুমি ক কেজি ভরকে ধরে রাখতে পারবে? 50 কেজিকে বড় হাতে ঝুলিয়ে রাখতে পারবে? 90 কোটি কেজি, চারটিখানি কথা নয়। সেই জন্য 1 কুলম্ব তড়িতাধান একটা বৃহৎ মাপের তড়িতাধান। সেই কারণে তড়িতাধান এসআই পদ্ধতি চলে ঠিকই, মাইক্রো আধান অর্ডারে নেওয়া হয়। বলছি মাইক্রো কুলম্ব, 5 মাইক্রো কুলম্ব তড়িতাধান, তার মানে 5 × 10⁻⁶ কুলম্ব। বুঝতে পারলে না অঙ্কগুলো? ওই জন্য দেখবে মাইক্রো কুলম্ব বা মিলি কুলম্বও থাকে, মাইক্রো কুলম্বই বেশি থাকে। ঠিক আছে।